রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায় হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, তার একটা অতি গুরুত্বপূর্ণ টপিক অবস্থান্তর মৌলের রঙিন যৌগ গঠন। এই যে তোমাদের 2026 সালে যে কেমিস্ট্রি পরীক্ষার 1-2 দিন পরেই যেটা হতে যাচ্ছে, তাতে এই টপিকটা থেকে আসার সম্ভাবনা 100%। খালি পরীক্ষার খাতায় তুমি কিভাবে লিখবা সেটাও আমি হচ্ছে কি এখানে লিখে দিয়েছি। অর্থাৎ তুমি টপিকটা খালি বোঝো, বুঝলে তুমি এটা নিজেই লিখতে পারবা। তারপর আমি লিখে দিচ্ছি এই কথাগুলো তুমি লিখলে 100-এ 100। তুমি যদি 3 আসে 3-এ 3 পাবা, 4 আসলে 4-এ 4 পাবা। আচ্ছা, তো যেই যৌগটা তোমার বলবে জটিল আয়নটা বা জটিল যৌগটা রঙিন যৌগ গঠন করে কি করে না ব্যাখ্যা করো, প্রথম কাজই হবে তোমার জারণ সংখ্যা নির্ণয় করা। তাহলে 1 নাম্বার কাজ কি? জারণ সংখ্যা নির্ণয়। জারণ সংখ্যা নির্ণয় করবা। এটাকে ফেরাস অবস্থান্তর মৌল ফেরাস এর জারণ সংখ্যা নির্ণয় করব। তাহলে একে আমি হচ্ছে এক্স ধরবো। এক্স প্লাস -1 × 6 = হচ্ছে -4, বা এক্স = দেখো +2 থাকে। তাহলে এবার হচ্ছে গিয়ে এই ফেরাস 2+ এর ইলেকট্রন বিনষ্ট করবা। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d6 থাকে, 4s 0 হয়ে যায়, লাস্টেরটা দুটো চলে যায়। এই দেখো ডিতে তোমার আংশিকভাবে পূর্ণ, দেখো এখানে লেখা আছে আংশিকভাবে পূর্ণ থাকলেই হচ্ছে রঙিন যৌগ গঠন করবে। কেন তার বিস্তারিত আমরা এখন বুঝবো। 1 নাম্বার শেষ। 2 নাম্বার প্যারাতে যে তুমি হচ্ছে যে চিত্র আঁকবা। প্রথমে এই জারণ সংখ্যা নির্ণয় করবা। আমি রোমান হরফে 1 দিচ্ছি, তোমরা পরীক্ষার খাতায় এটা দিবা না, জাস্ট এটা লিখবা। তারপর হচ্ছে কি 2 নম্বর পয়েন্টে চিত্রটা আঁকবা। দেখো এই হচ্ছে আমার ডি অরবিটাল, 1 2 3 4, 4টা ঘর মানে 5টা ভাগে ভাগ হয়ে যাওয়া। প্রথমে উচ্চ শক্তি প্রাপ্ত হয়, যখন চারিদিক থেকে লিগ্যান্ড আসে তখন এ উচ্চ শক্তি প্রাপ্ত হয়ে যায়। আচ্ছা, লিগ্যান্ড আসতে থাকে, উচ্চ শক্তি প্রাপ্ত হয়। তারপরে লাস্টে যে ও 2টা শক্তি স্তরেই ভাগ হয়ে যায়, 2টা ভিন্ন শক্তিতে ভাগ হয়ে যায়। এই ডি অরবিটাল, যাকে ডি জে না রেট অবস্থা বলে, সে প্রথমে লিগ্যান্ড আসতে থাকে। যখন এই লিগ্যান্ডগুলো যখন আসতে থাকে তখন উচ্চ শক্তি প্রাপ্ত হয়। পরবর্তীতে যে সেটা আবার 2 শক্তি স্তরে বিভক্ত হয়ে যায়, 2টা আলাদা শক্তিতে বিভক্ত হয়ে যায়। দেখো তো এটা হচ্ছে আমার 3D, এটা হচ্ছে আমার 3D। এইখানে উপরে এইভাবে লিখবা FeCN হচ্ছে 6 4-, অর্থাৎ এই যে এইখানটা এই জায়গাটায় যখন হচ্ছে গিয়ে এই লিগ্যান্ডগুলো আসলো তখন এই 2 শক্তি স্তরে বিভক্ত হয়ে গেল। আচ্ছা, দেখো এইটার নাম হচ্ছে গিয়ে আমার DXY, এটার নাম DYZ, DZX, DX²Y², আর DZ²। তাহলে উপরেরটা DX²Y² হবে, এটা হবে DZ², এটা হবে DXY, এটা হবে DYZ, এটা হবে DZX। এই সেটটার নাম হচ্ছে ইজি সেট, এটার নাম হচ্ছে T2G সেট। আর এই 2 শক্তি স্তরের মধ্যে একটা পার্থক্য তৈরি হবে শক্তির, যেটা হচ্ছে ডেল্টা ই। শেষ। কিভাবে শেষ? আচ্ছা দেখো এখানে ডিতে কয়টা আছে? 6টা। 1 2 3 4 5 6। এটা যেন শক্তিশালী লিগ্যান্ড, তাহলে চেপে আসবে 1 2 3 4 5 6। এবার বলো তো, এখানে যদি আলো পড়ে, খেয়াল করো এই যৌগটার পরে আলো পড়লো। আলো তো 7টা রঙের সংমিশ্রণ, 7টা রঙের জন্য 7টা আলাদা আলাদা তরঙ্গ দৈর্ঘ্য, তার জন্য শক্তি আলাদা আলাদা। এই কোনো 2টো আলো বা যে কোনো একটা আলোর সাথে যদি এই ডেল্টা ই এর শক্তি মিলে যায়, তাহলে সেই 2টো আলো তো আর পাস হবে না। এখানটা দেখো 3টা আলো পাস হলো, 2টা আলো শোষণ করে নিল। এখানে থাকে ইলেকট্রন, শক্তি শোষণ করে উচ্চ শক্তি স্তরে চলে যাবে। ফলে ওই 2টো আলো, এখানে 2টো আলো শোষিত হয়ে যাবে, বাকি আলোগুলো ও প্রতিফলিত করে দেবে। বাকি আলোগুলোর যে প্রতিফলিত করে দেয় সেটাই আমরা বর্ণ হিসাবে দেখি, অর্থাৎ তার রেজাল্টেন্ট বা লব্ধি রূপে আমরা বর্ণ দেখি। সেখানে লেখা আছে দেখো। তাহলে তোমার সিস্টেমটা আবার বোঝো, এইটা আর তারপরে এই লেখাটা, বুঝছো? এটা হবে রোমান হরফে 3 নাম্বার, রোমান হরফ 1, রোমান হরফ 2, রোমান হরফ 3। প্রথমে কি করব, আমার যেটা আসবে অর্থাৎ যে জটিল আয়নটা আসবে তার জারণ সংখ্যা নির্ণয় করলাম। তারপরে এই চিত্রটা আঁকবো। এখানে যেই কয়টা ডিতে ইলেকট্রন থাকে সেই কয়টা দিয়ে এই চিত্রটা আঁকতে পারবা না?
চিত্রটা আঁকার পরে ব্যাখ্যাটা কি করে লিখবো দেখো, আগে ব্যাখ্যাটা বুঝো, তারপর লিখতে তোমার 2 মিনিট লাগবে। বলবো হচ্ছে, হ্যাঁ, লিগ্যান্ডের প্রভাবে ডি অরবিটালের 5টা সমান শক্তির যে অরবিটাল, ডির 5টা সমান শক্তির অরবিটাল উচ্চ শক্তি প্রাপ্ত হয়। পরবর্তীতে লিগ্যান্ড সম্পূর্ণ চলে আসলে সেই লিগ্যান্ডের প্রভাবে এই ডি অরবিটাল দুটা ভিন্ন শক্তিতে বিভক্ত হয়ে যায়। অক্ষ বরাবর থাকা অরবিটালগুলো, ওই যে ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডি জেড স্কোয়ার, এটা হচ্ছে অক্ষ বরাবর থাকে। এই অক্ষ বরাবর ইলেকট্রনগুলো অধিক বিকর্ষিত হয় বলে উচ্চ শক্তিতে চলে যায়, এবং তল বরাবর থাকা অরবিটালগুলো ডি এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স নিম্ন শক্তি স্তরে থাকে, ফলে এদের শক্তির একটা পার্থক্য তৈরি হয়। এরপরে বলবো যে যখন এরপরে দৃশ্যমান আলো পড়ে, দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে যেই আলোটা এই দুই শক্তি স্তরের পার্থক্যর সাথে সঙ্গতিপূর্ণ বা হচ্ছে মিলে যায়, সেই আলোটা শোষিত হয় এবং এই ইলেকট্রন সেই শক্তি শোষণ করে উচ্চ শক্তি স্তরে চলে যায়। বাকি আলোগুলো ও প্রতিফলিত করে দেয়, রিফ্লেক্ট করে দেয়। বাকি আলোগুলোর লব্ধি রূপে আমরা একটা হচ্ছে গিয়ে বর্ণ দেখি। এবার দেখো এখানে লেখা আছে, অবস্থান্ত মৌল তার ক্যাটায়নের ডি অরবিটাল যদি অপূর্ণ থাকে, অর্থাৎ D1 থেকে D9 এর মধ্যে থাকে, তাহলে হচ্ছে গিয়ে তারা রঙিন যৌগ গঠন করবে, 1 নাম্বার। 2 নাম্বার, তোমার ওই যে তুমি সৃজনশীলে যে লেখাটা লিখবা তার মধ্যে এই কথাগুলো অবশ্যই থাকবে। এবং দেখো একটু তোমার এখনই মুখস্থ হয়ে যাওয়ার কথা, সমান শক্তি সম্পন্ন 5টি ডি অরবিটালের বিভাজন হয় কার প্রভাবে? লিগ্যান্ডের প্রভাবে। এই যে নন ডিজেনারেট অবস্থা ছিল, ডিজেনারেট অবস্থা, এটার নাম হচ্ছে গিয়ে নন ডিজেনারেট অবস্থা, বুঝছো? তাহলে সমান শক্তির 5টি ডি অরবিটালে বিভাজন হওয়ার আগে যেটা সেটা হচ্ছে গিয়ে ডিজেনারেট, আর বিভাজিত হয়ে যাওয়ার পরে যেটা সেটা হচ্ছে নন ডিজেনারেট অবস্থা। আচ্ছা, ইজি সেট এবং টি2জি সেটে বিভক্ত হয়ে পড়ে, তুমি অবশ্যই লিখবা অক্ষ বরাবর থাকা অরবিটালগুলো অর্থাৎ ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর ডি জেড স্কোয়ার, এটা হচ্ছে গিয়ে উচ্চ শক্তি প্রাপ্ত হয়, যেটার নাম হচ্ছে ইজি সেট। আর হচ্ছে গিয়ে টি2 সেট হচ্ছে তল বরাবর থাকা অরবিটালগুলো ডি এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, তল বরাবর থাকা অরবিটাল যেটা নিম্ন শক্তি স্তরে থাকে, সেটার নাম হচ্ছে টি2জি সেট। আচ্ছা, এবার দৃশ্যমান আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য এই ডেল্টা ই এর সাথে মিলে যায়, ওই আলো শোষিত হয় এবং বাকি হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের আলো সমূহ প্রতিফলিত হয় এবং আমরা বর্ণযুক্ত দেখি, এবং আমরা ওই যৌগকে রঙিন দেখি। আশা করি বুঝতে পারছো।